আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিরোধী পরিসরের দখল নিচ্ছে বামেরা, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মাঠে নামছে গেরুয়া। সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট বাংলায় রাজত্ব করেছে 34 বছর ধরে। তাদের সরিয়ে ক্ষমতা এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। 2011 সালের তাই রাজ্যের বিরোধী দলের স্তরে পৌঁছে যায় বামেরা। কিন্তু সেই ছবিতে বদল আসে 2016 সালের বিধানসভা নির্বাচনে। কেননা সেবার কংগ্রেসের সঙ্গে জোট গড়েও বিরোধী দলের তকমা ধরে রাখতে পারেনি বামেরা। সেই পথ গিয়েছিল কংগ্রেসের দখলে। আর 2021 সালে তা তো বাম আর কংগ্রেস দুই ভাইকেই বাংলার জনতা ঘাড় ধাক্কা দিয়ে রাজ্যের বিধানসভা থেকেই বার করে দিয়েছে। স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভা বাম কংগ্রেস শূন্য। সেই জায়গায় এখন চলে গিয়েছে বিজেপির দখলে। কিন্তু আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে আন্দোলনের মাধ্যমে রাজ্যের বিরোধী পরিসরের প্রায় দখল নিয়েই ফেলেছে বামেরা। সেটা বুঝেই এবার নিজেদের পায়ের তলায় অবশিষ্ট জমিটুকু ধরে রাখতে বঙ্গ বিজেপিকে মাঠে নামাচ্ছে পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব। 2026 সালেই রয়েছে রাজ্য বিধানসভা নির্বাচন হাতে। সেই হিসাবে এখনও প্রায় 1.5 বছর সময় রয়েছে। কিন্তু বামের রাজ্যের দ্রুত গতিতে বিরোধী পরিসর দখলে নেমে পড়েছে। তাতে করে এখনই কিছু পাল্টা কর্মসূচি না নিলে নিজেদের অস্তিত্বটুকু ধরে রাখা যাবে না, সেটা বিলক্ষণ টের পেয়েছেন পদ্ম নেতারা। এমনিতেই 21-এর বিধানসভা নির্বাচনের পরে বাংলার মাটিতে বিজেপির গ্রাফ ক্রমশ নিম্নমুখী। কোনো নির্বাচনেই তারা আর জয়ের মুখ দেখতে পারছেন না। লোকসভা নির্বাচনেও তাদের আসন সংখ্যা কমেছে। অভিজ্ঞ মহলের ধারণা, আরজিকর কাণ্ড না ঘটলে এবং বাংলায় বিজেপির যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে 26-এর ভোটে বিজেপি টেনে টুনে হয়তো গোটা 50 আসন পাবে। কিন্তু সেই হিসাবও গুলিয়ে দিয়েছে আরজিকর কাণ্ড ও তার জেরে উদ্ভূত পরিস্থিতি ও আন্দোলন। এটা কেউ অস্বীকার করতে পারবে না যে আরজিকর নিয়ে আন্দোলন বাম নেতাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এখন তো আবার সেই নিয়ন্ত্রণ অতি বামদের হাতে চলে গিয়েছে। এভাবে চলতে থাকলে 26-এর ভোটে যে 50টা আসনও জুটবে না, সেটা বুঝেই বঙ্গ বিজেপি ব্রিগেডকে এই উৎসবের মরশুমেই মাঠে নামাতে চলেছে পদ্ম শিবির। কার্যত তাদের বলেই দেওয়া হয়েছে, তৃণমূল বিরোধিতায় থাকতে গিয়ে বামেদের 1 ইঞ্চিও জমি ছেড়ে দেওয়া চলবে না। তা কী করবে গেরুয়া শিবির থুরি বঙ্গ বিজেপি? জানা গিয়েছে, উৎসব মরশুমে গ্রাম বাংলার বিশেষ করে জেলার মাটি দখল ধরে রাখতে হবে বলে বাংলার পদ্ম শিবিরকে জানিয়ে দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দলের আন্দোলন শুধু কলকাতায় আটকে না রেখে তা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় কিছু বড় আন্দোলনের উদ্যোগ নেওয়া হলেও এবার মূল নজর দিতে হবে এই জেলায় করতে হবে ছোট ছোট সভা। রেল স্টেশন, বড় বাস স্ট্যান্ড এবং বাজার এলাকায় সেই সব সভার আয়োজন করতে হবে। পুলিশ অনুমতি না দিলে করতে হবে পথসভা। সেই সব সভায় রাজ্য নেতারা না গেলেও স্থানীয় সাংসদ বিধায়কদের আবশ্যিকভাবে যেতে হবে। সেই সঙ্গে জেলা নেতাদেরও প্রতিদিন কোনো না কোনো সভায় হাজির থাকতে হবে। সেই সব সভায় শুধু আরজিকরের কথা নয়, রাজ্য সরকারের সার্বিক দুর্নীতির বিষয় তুলে ধরতে হবে। উপনির্বাচনের প্রস্তুতির মাঝেই এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বাঁকুড়া লোকসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় তালডাংরা বিধানসভার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন অরুণ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই ওই বিধানসভা আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিকভাবে। আর সেই প্রস্তুতির মাঝে এবার বাঁকুড়ার শিমলাপাল ব্লকে প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের জয় হিন্দ বাহিনীর ব্যানারে করা একটি অনুষ্ঠানে প্রকাশ্যেই দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দলের জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা। পাল্টা ওই বিক্ষুব্ধদের দূষিছেন দলের ব্লক নেতৃত্ব। সম্প্রতি লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয় পায় তৃণমূল। কিন্তু গত বিধানসভা নির্বাচন নিরিখে বেশ কিছু ব্লকে উল্লেখযোগ্যভাবে কমেছে শাসক দলের জয়ের ব্যবধান, যার মধ্যে অন্যতম শিমলাপাল ব্লক। প্রায় 20,000 থেকে ব্যবধান কমে দাঁড়িয়েছে 5,000-এর কাছাকাছি। ব্যবধান এই কমার দায় দলের ব্লক নেতৃত্বের কাঁধে তুলে এবার দলের অন্দরেই চওড়া হচ্ছে ফাটল। শিমলাপালের কমিউনিটি হলে জয় হিন্দ বাহিনী নামে তৃণমূলের একটি শাখা সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে একের পর এক জেলা পরিষদ সদস্যা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য তীব্র আক্রমণ শানান দলেরই ব্লক নেতৃত্বের বিরুদ্ধে। কেউ দলের ব্লক নেতৃত্বকে দোষে বলেন, তারা শুধু গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, তাই মানুষ তাদের কাছ থেকে সরে গেছে। দলের প্রচার না করে তারা আত্মপ্রচারে ব্যস্ত। দলের নির্বাচিত সদস্যদের মুখে এমন সমালোচনায় অস্বস্তিতে পড়ে জয় হিন্দ বাহিনী নামের সংগঠনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূলের ব্লক নেতৃত্ব।
বিক্ষুব্ধদের কড়া অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ব্লক নেতৃত্ব। খুলে গেল কপাল, গরু পাচার মামলায় বিরাট খবর, শোরগোল রাজ্যে। গরু পাচার মামলায় বহুদিন জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল। দুজনারই ঠিকানা ছিল দিল্লির তিহার জেল। তবে অবশেষে খুলল কপাল, গরু পাচার মামলায় দীর্ঘ 15 মাস পর জেল মুক্তি। অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এরই সাথে অনুব্রতর জামিনের সম্ভাবনাও জোরালো হচ্ছে বলেই মনে করা হচ্ছে। বুধবার সুকন্যার জামিনের আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। এর আগে একাধিকবার জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি, কোনোবার সায় না মিললেও এবার জামিন মঞ্জুর। গরু পাচার মামলায় গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেপ্তার হন সুকন্যা। গরু পাচার মামলায় তার বাবা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরপর দুবার দিল্লিতে ইডি হাজিরা এড়ান সুকন্যা মণ্ডল। এরপর তৃতীয়বার ইডির ডাকে দিল্লি পৌঁছলে তদন্তকে বিভ্রান্ত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি। মেয়ের গ্রেপ্তারির পর সেই প্রসঙ্গে জেলবন্দি অনুব্রত বলেছিলেন, মেয়েকে গ্রেপ্তার করা অন্যায়, ওটা খুব বাহাদুরির কাজ হয়নি। প্রসঙ্গত 2022 সালের আগস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। এরপর কেষ্ট গ্রেপ্তারির 8.5 মাস পর গ্রেপ্তার হয়েছিলেন সুকন্যা। এটির দাবি ছিল অনুব্রতর বিশাল সম্পত্তি সম্পর্কে তার কাছে তথ্য রয়েছে। যদিও জেরায় সুকন্যা নাকি জানান সম্পত্তি সংক্রান্ত সব তথ্য বাবা ও তার তৎকালীন হিসাব রক্ষক মনীষ কোঠারি জানেন। গ্রেপ্তারির পর থেকে দিল্লির তিহার জেলে ঠাঁই হয় সুকন্যার। এবারে 2024-এ এসে পুজোর আগেই বাংলায় ফিরছেন অনুব্রত কন্যা। জানা যাচ্ছে সব ঠিক থাকলে এদিনই জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। এদিকে সুকন্যার জামিনের খবর ছড়িয়ে পড়তে উচ্ছ্বসিত বীরভূম জেলার তৃণমূল কর্মী সমর্থকেরা। এখন তারা কেষ্টদা ফেরার অপেক্ষায়। কেষ্টকন্যা মুক্তিতে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, অত্যন্ত আনন্দিত, এটা আমাদের কাছে নিঃসন্দেহে স্বস্তির খবর। এখন আমরা কেষ্টদার মুক্তির অপেক্ষায়, আশা করছি খুব শীঘ্রই সেটা হবে। তোলপাড় রাজ্য রাজনীতি, আরজিকর কাণ্ডে রাষ্ট্রপতি শাসনের সংকেত। রাজভবনের নতুন বিবৃতি। আরজিকর হাসপাতালের নার্সের মৃত্যু নিয়ে উত্তপ্ত বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে। জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন অভিযানে নামার পর রাজভবনের একটি বিবৃতি তোলপাড় ফেলেছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধানের 167 নং ধারা অনুসরণের জন্য আবেদন জানিয়েছেন। রাজভবনের বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে সংবিধানের 167 নং ধারা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধারায় রাজ্যপালকে রাজ্যের কার্যকলাপ সম্পর্কে রিপোর্ট গ্রহণের ক্ষমতা রয়েছে। রাজভবন জানাচ্ছে, রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারির জন্য বিভিন্ন চিঠি এবং ইমেল পেয়েছেন। এই বিবৃতিতে আরজিকর কাণ্ডের পূর্ণ বিবরণ তুলে ধরা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতির পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হয়েছে তা উল্লেখ করা হয়েছে। 9 আগস্ট আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হওয়া নার্সের মৃত্যুতে রাজ্য রাজনীতি উত্তাল। জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে রয়েছেন। রাজ্যপালের বিবৃতির পর আলোচনায় ঝড় বইছে। অবশেষে আলোচনায় রাজি হলেন জুনিয়র ডাক্তাররা, তবে মানতে হবে একাধিক শর্ত। অবশেষে আলোচনার জন্য রাজি হলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আলোচনার জন্য প্রস্তুত। আলোচনায় রাজি হলেও তারা একটি শর্ত রেখেছে। সেই শর্ত হলো, সবকটি মেডিকেল কলেজের তরফে প্রতিনিধিদের সেই আলোচনায় উপস্থিত রাখতে হবে। সেই সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ শর্ত গোটা আলোচনা প্রকাশ্যে করতে হবে, অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠক করলে হবে না। সেখানে যাতে সংবাদ মাধ্যম উপস্থিত থাকে এবং গোটা রাজ্যবাসী আলোচনা সম্পর্কে জানতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মঙ্গলবার অর্থাৎ এদিন বিকেল 5টার মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলা হলেও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সম্পূর্ণ দাবি দেওয়া পূরণ হয়নি বলে জানান আন্দোলনকারীরা। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। করুণাময়ী থেকে মিছিল করে এসে স্বাস্থ্য ভবনের কাছে ব্যারিকেডের সামনে এলে পুলিশ স্বাস্থ্য ভবনের দিকে যেতে নিষেধ করায় সেখানেই অবস্থান আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। সেই থেকে মঙ্গলবার সারা রাত তারা অবস্থান করেন, যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্ত দাবি পূরণ হচ্ছে। এখানে শান্তিপূর্ণভাবে ধর্ণা অবস্থান চালানো হবে বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সরকারের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া দেননি জুনিয়র চিকিৎসকেরা। এবার শর্ত সাপেক্ষে আলোচনায় রাজি হলেন তারা। আরজিকর কাণ্ডে পথে থাকার নয়া ভাবনায় পদ্ম, পুজোয় আন্দোলনের রাস্তা বানাতে তৎপর বিজেপি। আরজিকরে নির্যাতিতের মৃত্যু ঘিরে ক্ষোভ বাঁচিয়ে রাখতে হবে। পুজোর আবহেও মানুষকে ভুলতে দিলে চলবে না পথ ও রাত দখলের কথা। এমনই ভাবনা নিয়ে পরবর্তী কর্মসূচি সাজাচ্ছে রাজ্য বিজেপি। এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এরপরে কোন পথে আন্দোলনকে নিয়ে যাওয়া যায়
তা নিয়ে সোমবার রাতেই বৈঠকে বসেছিলেন রাজ্য কমিটির নেতারা। সেখানে ঠিক হয়েছে দলের আন্দোলন শুধু কলকাতায় আটকে না রেখে ছড়িয়ে দিতে হবে গোটা রাজ্যে। পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই তাই দলের নিচু স্তরে আন্দোলন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। সোমবার সুপ্রিম কোর্ট কী বলে তার দিকে তাকিয়েছিল বিজেপি। সেই হিসেবেই সোমবার সন্ধ্যায় দলের সল্টলেকে রাজ্য দপ্তরের বৈঠক ডাকা হয়েছিল। বিজেপি রাজ্য নেতারা ছাড়াও দলের সব মোর্চার প্রধানদেরও সেই বৈঠকে ডাকা হয়। সেখানেই ঠিক হয়েছে কলকাতায় কিছু বড় আন্দোলনের উদ্যোগ নেওয়া হলেও এবার মূল নজর দিতে হবে জেলায়। দলের সাংগঠনিক মণ্ডল স্তরে নিয়ে যেতে হবে আন্দোলন। সেই লক্ষ্যে খুব তাড়াতাড়ি জেলায় জেলায় ছোট ছোট সভার পরিকল্পনা করা হয়েছে। রেল স্টেশন, বড় বাস স্টেশন এবং বাজার এলাকায় হবে পথসভা। সেই সব সভায় রাজ্য নেতারা না গেলেও স্থানীয় সাংসদ বিধায়কেরা যাবেন। সেই সঙ্গে জেলার নেতারা প্রতিদিন কোনো না কোনো সভায় হাজির থাকবেন। সেই সভায় শুধু আরজিকরের কথাই নয়, রাজ্য সরকারের সার্বিক দুর্নীতির বিষয়ে তুলে ধরারও পরিকল্পনা থাকছে বিজেপির। পুজোর সময়েও যাতে রাজ্যে আন্দোলনের পরিবেশ জিইয়ে রাখা যায় সেটা ভেবেই পদ্ম শিবির চাইছে জেলা থেকে মণ্ডলের নেতারা প্রস্তুত থাকুন। গা গরম করার মতো কর্মসূচি এখন থেকেই শুরু হোক। আরজিকর কাণ্ডের পরেই শ্যামবাজারে ধর্নার পরিকল্পনা করেছিল বিজেপি। পুলিশের অনুমতি না মেলায় তারা আদালতে যায়। অনুমতি পেয়ে 5 দিনের ধর্নাও করা হয়। তার মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযান হয়। এরপরে 2 দফায় আদালতের অনুমতি পেয়ে ধর্মতলায় টানা ধর্না এখনও চলছে। তাতে রাজ্য নেতাদের উপস্থিতি সন্তোষজনক হলেও জেলা থেকে কর্মীদের বিশেষ আনতে পারেনি বিজেপি। ওই ধর্না চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। এদিন বিশ্বকর্মা পুজো। সেদিন সুপ্রিম কোর্টে যেমন পরবর্তী শুনানি রয়েছে, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও আছে। ফি বছর মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি নানান সেবামূলক কর্মসূচি নেয়। তবে এবারে আরজিকর নিয়ে থাকতে চায় দল। ঠিক হয়েছে সেদিন সুপ্রিম কোর্ট কী বলে তা জেনে নিয়ে সেই মতো দলের বক্তব্য তৈরি হবে। তার আগে সুপ্রিম কোর্টের নিন্দা না করে, সিবিআইয়ের সমালোচনা না করে উল্টে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে বিজেপি। একই সঙ্গে চাইছে নাগরিক আন্দোলনের সমর্থন দিয়ে যেতে।